মাইগ্রেন হলো একটি জটিল ও দীর্ঘস্থায়ী স্নায়বিক ব্যাধি, যার প্রধান লক্ষণ হলো বারবার তীব্র মাথা ব্যথা। এই মাথা ব্যথা সাধারণত মাথার এক পাশে শুরু হয়, কিন্তু কখনো কখনো দুই পাশেও ছড়িয়ে পড়ে। ব্যথা পেঁচানো, ধকধকে বা ঝাঁকুনির মতো অনুভূত হয়। ব্যথার পাশাপাশি বমি বমি ভাব, বমি, আলো ও শব্দের সংবেদনশীলতা, ঝাপসা দেখা, চোখে আলোর ঝলকানি, মনোযোগের ঘাটতি ইত্যাদিও দেখা যেতে পারে। এটি মাথার ভিতরে স্নায়ু, রক্তনালী এবং রাসায়নিক উপাদানগুলোর অস্বাভাবিক কার্যক্রমের ফলে তৈরি হওয়া একটি জটিল প্রক্রিয়া। এই পরিবর্তনগুলো মস্তিষ্কে অস্বাভাবিক সংকেত পাঠায়, যার ফলে ব্যথা অনুভূত হয় এবং অন্যান্য উপসর্গ তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাইগ্রেন বিশ্বের তৃতীয় সর্বাধিক প্রচলিত রোগ। এটি কর্মক্ষমতা হ্রাস এবং দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করার অন্যতম প্রধান কারণ। মাইগ্রেনের সঙ্গে মস্তিষ্কের রক্তনালীর প্রসারণ ও সংকোচন গভীরভাবে সম্পর্কিত। মাইগ্রেনের শুরুর সময় রক্তনালী সংকুচিত হয়, চোখে ঝিলিমিলি দেখা যায়, কখনো কখনো ঝাপসাও দেখা যায়। এরপর হঠাৎ রক্তনালী প্রসারিত হতে শুরু করে, এতে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং আশেপাশের স্নায়ুতে চাপ পড়ে, যার ফলে ব্যথা অনুভূত হয়। এটাই মাইগ্রেন ব্যথার একটি মূল মেকানিজম। মাইগ্রেনের মূল কারণগুলোর একটি হলো মস্তিষ্কের স্নায়বিক অস্বাভাবিকতা। ট্রাইজেমিনাল নার্ভ নামের একটি স্নায়ু, যেটি মুখমণ্ডলের অনুভূতির জন্য দায়ী, মাইগ্রেনের ক্ষেত্রে তা অতি সক্রিয় হয়ে পড়ে। এই স্নায়ু মস্তিষ্কের সংকেত পাঠিয়ে সাবস্টেন্স পি, সিজিআরপি নামক রাসায়নিক উপাদান নিঃসরণ করে, যা মাথার রক্তনালী প্রসারিত করে এবং আশেপাশের টিস্যুতে প্রদাহ সৃষ্টি করে। এর ফলে মাথায় ধকধকে ব্যথা শুরু হয়। এই মেকানিজমটাই মাইগ্রেন অ্যাটাকের সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সেরোটোনিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার, যা মস্তিষ্কের মধ্যে সংকেত পাঠাতে সাহায্য করে এবং ব্যথা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মাইগ্রেন অ্যাটাকের সময় সেরোটোনিনের মাত্রা হঠাৎ করে কমে যায়, যার ফলে রক্তনালী প্রসারিত হয় ও প্রদাহ তৈরি হয়। এই অবস্থায় সিজিআরপি নামক পেপটাইড নিঃসরণ হয়, যা ব্যথার সংবেদন আরও বাড়িয়ে তোলে। তাই সেরোটোনিনের ওঠানামা মাইগ্রেন ট্রিগারে বড় ভূমিকা রাখে। মাইগ্রেনের পিছনে শুধু স্নায়বিক বা হরমোনজনিত কারণই নয়, খাদ্য ও পুষ্টি সম্পর্কিত বিভিন্ন কারণও ভূমিকা রাখতে পারে। খাবারের উপাদান, পুষ্টির ঘাটতি বা পুষ্টির আধিক্য মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যকে বিঘ্নিত করে মাইগ্রেন সৃষ্টি বা বৃদ্ধি করতে পারে। এখন আমি আলোচনা করব পুষ্টি ও খাদ্য কিভাবে মাইগ্রেনের সঙ্গে সম্পর্কিত এবং কোন কোন পুষ্টির অভাবে মাইগ্রেনের সমস্যা হতে পারে। মাইগ্রেন রোগীদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায়। বিশেষ করে ম্যাগনেসিয়াম, রিবোফ্ল্যাভিন, ভিটামিন ডি এর অভাব মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। ম্যাগনেসিয়াম স্নায়ুর সংকেত নিয়ন্ত্রণে অপরিহার্য এবং এর অভাবে স্নায়ুর অতি সংবেদনশীলতা বেড়ে যায়। রিবোফ্ল্যাভিন ও ভিটামিন ডি মস্তিষ্কের শক্তি উৎপাদন ও প্রদাহ নিয়ন্ত্রণে সহায়ক। এদের ঘাটতি থাকলে স্নায়ুর অস্বাভাবিকতা সৃষ্টি হয়ে যা মাইগ্রেনের কারণ হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস মাইগ্রেনের অন্যতম প্রধান একটি কারণ। অনিয়মিত খাবার খাওয়া, দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকা বা রাতে অতিরিক্ত খাওয়া বডির গ্লুকোজ লেভেলের হঠাৎ পরিবর্তন ঘটায়। রক্তের গ্লুকোজ কমে গেলে বা হাইপোগ্লাইসেমিয়া হলে মস্তিষ্কের কার্যকারিতা বিঘ্নিত হয় এবং এটি মাইগ্রেনের একটি বড় কারণ। এছাড়াও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি ও তেলযুক্ত খাবার মাইগ্রেন বাড়িয়ে দিতে পারে। মনোসোডিয়াম গ্লুটামেট, নাইট্রেট ও সালফাইড জাতীয় ফুড অ্যাডিটিভস যুক্ত খাবার গ্রহণের ফলে মাইগ্রেন ট্রিগার করতে পারে। এগুলো মস্তিষ্কের রক্তনালী ও স্নায়ুকে অস্বাভাবিকভাবে উদ্দীপ্ত করে ব্যথা বাড়ায়। ক্যাফেইনের প্রভাব। ক্যাফেইন স্বল্প মাত্রায় মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করতে পারে, তবে অতিরিক্ত ক্যাফেইন বা হঠাৎ ক্যাফেইন গ্রহণ বন্ধ করলে সেরোটোনিনের ভারসাম্য নষ্ট হয়। এতে রক্তনালী সংকুচিত ও প্রসারিত হওয়ার চক্র সৃষ্টি হয়, যা মাইগ্রেনের জন্য ক্ষতিকর। তাই ক্যাফেইন সেবনের নিয়ম ও মাত্রা বজায় রাখা জরুরি। পানি কম খাওয়া মাইগ্রেনের সমস্যার সঙ্গে জড়িত। যদি বডিতে পর্যাপ্ত পানি না থাকে, তবে রক্তপাত ও মস্তিষ্কে রক্ত সঞ্চালনের সমস্যা হয়। ডিহাইড্রেশন স্নায়ু উত্তেজনা বাড়ায় এবং মাইগ্রেনের ঝুঁকি বৃদ্ধি করে। মাইগ্রেনের সমস্যার আরেকটি কারণ হচ্ছে হরমোনজনিত পরিবর্তন। নারীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং পুষ্টির ঘাটতি হরমোনের ওঠানামাকে প্রভাবিত করে, যা মাইগ্রেনকে আরও প্রবল করে তোলে। যেমন আয়রন ও ভিটামিন ডির অভাব হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মাইগ্রেনের বড় একটি কারণ হলো ইস্ট্রোজেন হরমোনের ওঠানামা। মাসিক চক্র, গর্ভাবস্থা বা মেনোপজের সময়
ইস্ট্রোজেন হঠাৎ করে কমে গেলে সেরোটোনিনও কমে যায়, যার ফলে মস্তিষ্কের রক্তনালীগুলো সংবেদনশীল হয়ে পড়ে এবং মাইগ্রেন ট্রিগার হয়। এজন্য অনেক নারীর মাসিক শুরু ঠিক আগে বা মাসিক চলাকালীন সময় মাইগ্রেন দেখা যায়। এই মেকানিজমকে বলা হয় মেনস্ট্রুয়াল মাইগ্রেন। আবহাওয়া ও পরিবেশগত ইস্যু মাইগ্রেন সমস্যার সঙ্গে সম্পর্কিত। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, অতিরিক্ত রোদ বা ঠান্ডা, উচ্চ আর্দ্রতা বা বায়ুচাপের পরিবর্তন মস্তিষ্কের রক্তনালী ও স্নায়ুতে প্রভাব ফেলে। বিশেষ করে বায়ুচাপের হঠাৎ ওঠানামা মস্তিষ্কের অভ্যন্তরীণ তরলে চাপ সৃষ্টি করে, যা স্নায়বিক উত্তেজনা বাড়িয়ে তোলে। ফলে ট্রাইজেমিনাল স্নায়ু সক্রিয় হয়ে গিয়ে মাইগ্রেন শুরু হয়। মানসিক চাপ ও উদ্বেগ মাইগ্রেনের সমস্যার সঙ্গে সম্পর্কিত। মানসিক চাপ মস্তিষ্কে কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। এতে মস্তিষ্কের রক্তনালী প্রথমে সংকুচিত হয়, পরে হঠাৎ করে প্রসারিত হয়, যা মাইগ্রেন ব্যথার সৃষ্টি করে। চাপের সময় বডির ইনফ্ল্যামেটরি রেসপন্স বেড়ে গিয়ে স্নায়ুগুলো অতি সংবেদনশীল হয়ে পড়ে। তাই মানসিক চাপ মাইগ্রেনের বড় একটি কারণ। ঘুমের অভ্যাসের সঙ্গে মাইগ্রেনের সমস্যা সরাসরি সম্পর্কিত। কম ঘুমানো, অতিরিক্ত ঘুম বা অনিয়মিত ঘুম, এই তিনটি অবস্থায় মস্তিষ্কের সার্কেডিয়ান রিদমে বিঘ্ন ঘটায়। এর ফলে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা এই হরমোনগুলো সরাসরি মস্তিষ্কের ব্যথা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। ঘুমের ব্যাঘাত স্নায়ু ও রক্তনালীর প্রতিক্রিয়াকে অতি সংবেদনশীল করে তোলে, যার ফলে মাইগ্রেন হতে পারে। উজ্জ্বল আলো ও উচ্চ শব্দ মাইগ্রেনের অন্যতম একটি প্রধান কারণ। আলো ও শব্দ আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশকে উদ্দীপ্ত করে, তবে মাইগ্রেন রোগীদের ক্ষেত্রে এই অংশটি অতি সংবেদনশীল থাকে। উজ্জ্বল আলো যেমন সূর্যরশ্মি, মোবাইলের স্ক্রিন বা উচ্চ শব্দ সরাসরি হাইপোথ্যালামাস ও অক্সিপিটাল লোবকে উদ্দীপ্ত করে। এর ফলে সিজিআরপি পেপটাইড নিঃসৃত হয় ও প্রদাহের সৃষ্টি হয়ে যা ব্যথা বাড়িয়ে দেয়। এখন আমি আলোচনা করব মাইগ্রেন হলে কি কি লক্ষণ দেখা দেয়। প্রথম লক্ষণটি হলো তীব্র মাথা ব্যথা। মাইগ্রেনের সবচেয়ে সাধারণ এবং প্রধান লক্ষণ হলো মাথা ব্যথা। এই ব্যথা সাধারণত মাথার এক পাশে শুরু হয়, তবে কখনো কখনো দুই পাশেও হতে পারে। ব্যথা হয় ধকধকে স্পন্দনের মতো, মনে হয় যেন মাথায় কিছু কাঁপছে। এর পিছনের কারণ হলো মস্তিষ্কের রক্তনালীর প্রসারণ এবং সেই অংশে স্নায়ুগুলোর অতি সংবেদনশীলতা। যখন ট্রাইজেমিনাল নার্ভ সক্রিয় হয়ে যায় তখন এটি ব্যথার সংকেত তৈরি করে এবং মস্তিষ্কে ছড়িয়ে দেয়। 2 নম্বর লক্ষণ হচ্ছে বমি বমি ভাব ও বমি। মাইগ্রেনের সময় অনেকেরই বমি বমি ভাব হয় বা সত্যিই বমি হয়। এর পিছনে দেয় ব্রেন স্টেম এবং ভেস্টিবুলার সিস্টেমের অস্বাভাবিক কার্যকলাপ। এই অংশগুলো বডির ভারসাম্য এবং পাকস্থলীর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মাইগ্রেনের সময় এগুলো অস্থির হয়ে যায় এবং পাকস্থলীর গতির প্রবাহ ধীর হয়ে যায়, ফলে খাবার হজম হয় না এবং বমি বমি ভাব তৈরি হয়। মাইগ্রেনের আরেকটি লক্ষণ হচ্ছে আলো ও শব্দে অস্বস্তি। মাইগ্রেন রোগীরা আলো এবং শব্দে খুব সংবেদনশীল হয়ে পড়েন, যাকে বলা হয় ফটোফোবিয়া ও ফোনোফোবিয়া। এর কারণ হলো মস্তিষ্কের অক্সিপিটাল লোব এবং শ্রবণ কেন্দ্র অতি সক্রিয় হয়ে ওঠে। এই সময় উজ্জ্বল আলো বা উচ্চ শব্দ মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে, যা ব্যথাকে আরো বাড়িয়ে দেয়। মাইগ্রেন আরম্ভ হওয়ার আগেই কিছু ব্যক্তির চোখের সামনে ঝিলিমিলি আলো, রঙিন রেখা, ঝাপসা দেখা বা দৃষ্টি বিভ্রাট দেখা দিতে পারে। এটিকে বলা হয় অরা। অরা সাধারণত 20 থেকে 30 মিনিট স্থায়ী হয়। এর পিছনের কারণ হলো কর্টিক্যাল স্প্রেডিং ডিপ্রেশন, অর্থাৎ মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে বৈদ্যুতিক সংকেতের দ্রুত ছড়িয়ে পড়া এবং তারপর কমে যাওয়া। এটি চোখের দৃষ্টিকেন্দ্রকে প্রভাবিত করে এবং অস্থায়ীভাবে চোখে অদ্ভুত আলোকছবি বা অন্ধকার দেখা যায়। মাইগ্রেনের আরেকটি সাধারণ লক্ষণ হচ্ছে দেহে অবসাদ বা দুর্বলতা। মাইগ্রেনের সময় এবং পরে বডি প্রচন্ড ক্লান্ত ও দুর্বল লাগে। এটা হয় মস্তিষ্কের অতিরিক্ত স্নায়ু উত্তেজনা ও হরমোন ওঠানামার কারণে। কর্টিসল, সেরোটোনিন এবং অন্যান্য রাসায়নিকের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলে স্নায়ু কোষ ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে বডিতে দুর্বলতা দেখা দেয়। কিছু ক্ষেত্রে বডির এক পাশে সাময়িক অসারতা বা অবশভাবও দেখা দিতে পারে। কান ঝিমঝিম বা শব্দ শোনা মাইগ্রেন রোগের আরেকটি সাধারণ লক্ষণ। কিছু মাইগ্রেন রোগীর কান ঝিমঝিম করে বা তারা শোষ শব্দ শুনতে পান। এর পিছনের কারণ হলো স্নায়বিক সংকেতের অস্বাভাবিক গতি, যা শ্রবণ স্নায়ুকে প্রভাবিত করে।
এছাড়া মাইগ্রেনের সময় কানের ভিতরে রক্তনালীতে চাপ সৃষ্টি হওয়া এই সমস্যার কারণ হতে পারে। খাবারে অনীহা ও হজমের সমস্যা মাইগ্রেনের অন্যতম সাধারণ একটি লক্ষণ। মাইগ্রেনের সময় অনেকের খাওয়ার ইচ্ছা থাকে না এবং হজম ঠিক মতন হয় না। এটি মূলত মস্তিষ্ক ও হজম ব্যবস্থার মধ্যে থাকা স্নায়ু ব্যবস্থার ব্যাঘাতের কারণে হয়। মাইগ্রেন চলাকালীন পাকস্থলীর গতি ধীর হয়ে যায়, ফলে ক্ষুধা কমে যায় এবং হজমের সমস্যা হয়। এই পর্যায়ে আমরা আলোচনা করব মাইগ্রেনের জন্য উপযুক্ত ডায়েট নিয়ে। মাইগ্রেন নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ কিছু খাবার মাথা ব্যথা বাড়িয়ে দিতে পারে, আবার কিছু খাবার মস্তিষ্ককে শান্ত ও শক্তিশালী করে মাইগ্রেন কমাতে সাহায্য করে। এখানে মাইগ্রেনের জন্য উপযোগী ডায়েট নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাইগ্রেনের সময় এমন কিছু খাবার এড়িয়ে চলা উচিত যা ব্যথার কারণ হতে পারে, যেমন পুরানো বা প্রক্রিয়াজাত চিজ, চকোলেট বা অতিরিক্ত চা, কফি, অ্যালকোহল, অতিরিক্ত মিষ্টি, পনির, সয়া সস, মনোসোডিয়াম গ্লুটামেট যুক্ত খাবার ইত্যাদি। এই খাবারগুলো বডিতে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা মাইগ্রেনের ট্রিগার হিসেবে কাজ করে। বডিতে জলের অভাব মাইগ্রেনের অন্যতম কারণ, তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। সাধারণত দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যা রক্তনালীর সুস্থতা বজায় রাখতে ও মাথার ব্যথা কমাতে সাহায্য করে। খাবারের সময় সুষম ও নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে। খাবারের সময় নির্দিষ্ট রাখা ও নিয়মিত খাদ্য গ্রহণ খুব গুরুত্বপূর্ণ। অনিয়মিত খাবার বা ক্ষুধা পেলে রক্তের সুগার লেভেল কমে যায়, যা মস্তিষ্কের ব্যথার কারণ হতে পারে। তাই দিনে 3 বেলা সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যাতে শর্করা, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি যথেষ্ট পরিমাণে থাকবে। পুষ্টিকর শস্য ও ফলমূলের দিকে বিশেষ নজর দিতে হবে। ভালো মানের শস্য যেমন ওটস, ব্রাউন রাইস এবং নানা ধরনের তাজা ফলমূল নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। এগুলো বডির ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। আমাদের হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে। মাইগ্রেনের সময় হালকা ও সহজপাচ্য খাদ্য গ্রহণ করাই উত্তম। বেশি ভারী, মশলাদার বা তৈলাক্ত খাবার পাকস্থলীকে ব্যথিত করে এবং মাথা ব্যথা বাড়িয়ে দিতে পারে। এই পর্যায়ে আমরা আলোচনা করব মাইগ্রেনের জন্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট। মাইগ্রেন নিয়ন্ত্রণে খাদ্যের পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট খুব উপকারী হতে পারে। এগুলো মস্তিষ্কের স্নায়ু সংবেদনশীলতা কমাতে, রক্তনালী সুস্থ রাখতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। প্রথমে বলবো ম্যাগনেসিয়ামের কথা। ম্যাগনেসিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ যা মস্তিষ্কের স্নায়ুর সংকেত প্রেরণ নিয়ন্ত্রণে সহায়তা করে। অনেক মাইগ্রেন রোগীতে ম্যাগনেসিয়ামের অভাব দেখা যায়। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা কমাতে সাহায্য করে। সাধারণত 300 থেকে 400 মিলিগ্রাম দৈনিক মাত্রায় প্রস্তাব করা হয়, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাই ভালো। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাদ্য অবশ্যই গ্রহণ করব। রিবোফ্লাভিন বা ভিটামিন B2। রিবোফ্লাভিন মাইগ্রেন প্রতিরোধে কার্যকর হিসেবে প্রমাণিত। এটি মস্তিষ্কের শক্তি উৎপাদন বাড়ায় এবং দৈনিক 400 মিলিগ্রাম রিবোফ্লাভিন সাপ্লিমেন্ট মাইগ্রেনের আকস্মিক অ্যাটাক কমাতে সাহায্য করে। কোএনজাইম Q10 একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের শক্তি উৎপাদন বাড়ায়। এটি স্নায়বিক প্রদাহ হ্রাস করে এবং মাইগ্রেনের ঘনত্ব কমাতে সাহায্য করে। দিনে 300 মিলিগ্রাম কোএনজাইম Q10 সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিশেষ করে একোসা পেন্টাইনোইক অ্যাসিড বা EPA এবং ডেকোসা হেক্সাইনোইক অ্যাসিড বা DHA মস্তিষ্কে প্রদাহ কমায় ও স্নায়ুর স্বাভাবিক কাজ বজায় রাখে। নিয়মিত ওমেগা 3 সাপ্লিমেন্ট গ্রহণ মাইগ্রেনের তীব্রতা কমাতে সাহায্য করে। ভিটামিন ডি। কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাব মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। পর্যাপ্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট স্নায়ুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং ব্যথা কমায়। তবে সাপ্লিমেন্ট গ্রহণের আগে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে। যদিও সাপ্লিমেন্টগুলো মাইগ্রেন কমাতে সাহায্য করে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট শুরু করা উচিত নয়, কারণ কিছু সাপ্লিমেন্ট ওষুধের সঙ্গে বিরূপ প্রক্রিয়া দিতে পারে। পাশাপাশি সঠিক ডোজ ও গ্রহণ পদ্ধতি মেনে চলা উচিত। আর উপরে যে সাপ্লিমেন্টগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের উক্ত নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ খাবারের কোনো বিকল্প নেই। সাপ্লিমেন্ট কখনো খাবারের বিকল্প হতে পারে না। এখন আলোচনা করব, যদি হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হয়, আপনি মাইগ্রেনে আক্রান্ত হন, তখন কি করবেন? প্রথমেই বলবো ঠান্ডা কম্প্রেস নিয়ে। মাথার পিঠ বা কপালে ঠান্ডা পানিতে ভিজানো তোয়ালা বা আইস প্যাক লাগালে রক্তনালীর সংকোচন ঘটে এবং ব্যথা কমে। ঠান্ডা সংবেদন মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে দেয়, ফলে ব্যথা নরম হয়।
কপালে, চোয়ালে এবং ঘাড়ে হালকা করে পুদিনার তেল দিয়ে মালিশ করুন। পুদিনার তেল ঠান্ডা ভাব এনে স্নায়ু শিথিল করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়, যা মাইগ্রেনের ব্যথা উপশমে সহায়ক। আলো কমানো এবং শব্দ কমানোর চেষ্টা করুন। অন্ধকার শান্ত ঘরে শুয়ে মাথা বা চোখের উপর হাত দিয়ে একটু চাপ দিয়ে বিশ্রাম নিন। বিশ্রামের মাধ্যমে স্নায়ু ও মস্তিষ্কের চাপ কমে ব্যথা কমে। তুলসী ও আদা চা পান করুন। গরম তুলসী ও আদা চা পান করা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। তুলসী স্নায়ু শিথিল করে এবং আদা প্রদাহ হ্রাস করে। হালকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। ধীরে ধীরে এবং গভীর শ্বাস নেওয়া বডিতে অক্সিজেনের প্রবাহ বাড়ায় এবং মানসিক চাপ কমায়, যা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য। হালকা পেট্রোলিয়াম জেলি দিয়ে নাক ও কপালে মালিশ করুন। কিছু মানুষ আছে এই পদ্ধতি ব্যবহার করে, যেখানে পেট্রোলিয়াম জেলি নাকের পাশের অংশে এবং কপালে লাগিয়ে হালকা করে ম্যাসেজ করেন। এটা বডিকে আরাম দেয় এবং স্নায়ু শিথিল করতে সাহায্য করে। এই ঘরোয়া পদ্ধতির পাশাপাশি অবশ্যই ওষুধ গ্রহণ করতে হবে। ডাক্তার যে ওষুধ সাজেস্ট করবেন ঘরোয়া পদ্ধতিগুলো ফলো করার পাশাপাশি সেই ওষুধ অবশ্যই গ্রহণ করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এবং নতুন কোনো রোগ নিয়ে আলোচনা হবে। ততদিন সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।